আমার নাম পরিণীতা। আমার বাসা সিলেট। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি অনেক কষ্টে বড় হয়েছি। বাবা জমিতে কাজ করত এবং মা বাবার সাথে সাহায্য করত। পাশাপাশি হাতের কাজ করত। এভাবে আমাদের অনেক হাসি খুশিতে দিন কাটছিল। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তার দেখালাম। তিনি বললেন, রক্ত নেই, শরীর অনেক দুর্বল। আমি গ্রামে রক্ত খোঁজ করেও কোথাও পেলাম না। আমি একটা গাছের নিচে বসে কান্না করতেছিলাম। তারপর আমার এক বন্ধু শুধু বলল, তার নাকি শহরে এক পরিচিত আত্মীয় আছে যে নাকি ব্লাড ব্যাংকে কাজ করে। তারপর আমি তার কাছে যাই। তিনি আমার নাম জিজ্ঞাসা করল। আমি বললাম, পরিণীতা। আমি বললাম, শুভ আপনার কথা আমাকে বলেছিল। তিনি বললেন, হ্যাঁ আমি জানি, শুভ আমাকে ফোন দিয়েছিল তোমার বাবার জন্য রক্তের দরকার। আমার নাম দীপ, আমার ব্লাড ব্যাংকে তোমার বাবার গ্রুপের রক্ত আছে, তুমি চিন্তা করো না। তারপর তিনি বলল, বাহ, তোমার নামটা তো অনেক সুন্দর, তুমি দেখতেও ভরির মতো সুন্দর। আমার অনেক খারাপ লাগা কাজ করেছিল। আবার উনি কী রকম জানি বাঁকা বাঁকা চোখ করে আমার শরীরের প্রত্যেক অঙ্গ দেখতে লাগল। উনি বলল, পরীর বডি ফিটনেস তো অনেক ভালো। তারপর দীপ বলল, শোনো পরী, রক্ত ম্যানেজ করে দেব, একটা শর্তে। পরিণীতা, তোমার এক রাত আমার সাথে কাটাতে হবে। আমি প্রথমে রাজি হইনি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। শুধু ভাবলাম কিভাবে আমি এটা করব। কিন্তু আর কোনো উপায় তো দেখি না। আমার হাতে টাকা নেই। আমার বাবাকে রক্ত না দিলে বাঁচাতে পারব। তখন ভাবলাম, যে বাবা আমাকে তার রক্ত ঘাম ঝরে বড় করেছে, আমি তাকে সুস্থ করবই। আমি অনেক ভাগ্যবান যে বাবার রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করার সুযোগ পেয়েছি। আমাকে পিতার ঋণ শোধ করতেই হবে। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না। শুধু মাথায় ঘুরতে লাগল পিতার সুস্থতা। তাই আমি রাজি হলাম দীপের সাথে একটা রাত কাটাতে। তারপর দীপ বলল, পরিণীতা, তুমি আজকে বিকেলের দিক আমার বাসায় আসবে। আমি বললাম, ঠিক আছে। আমি বিকেলের দিকে তার বাসায় গিয়েছি। দীপের বাসার সামনে এসে বেল বাজাতে লাগলাম, কিন্তু কারও কোনো সাড়া শব্দ নেই। তারপর হঠাৎ দেখি দীপের বাসা থেকে ওর কাজের লোক দরজা খুলেছে, কিন্তু দীপকে কোথাও দেখি না। দীপের কাজের লোকের কাছে জিজ্ঞাসা করলাম, দীপ কোথায়? কাজের লোক প্রথমে চুপ করেছিল, তারপর আমার দিকে তাকিয়েছিল, আর কি যেন আমাকে ইশারা করছিল। কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি। তারপর বুঝতে পারলাম সে আমাকে দীপের ঘরে যেতে বারণ করেছে। কিন্তু তার কোনো কথা না শুনে আমি বলি, দীপ কোথায়? তখন কাজের লোক বলল, স্যার উপরে। আমি বললাম, ঠিক আছে। তারপর দীপের দরজার কাছে গেলাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভেতরে দেখে অন্ধকার। আমি দীপের নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে দীপ ওয়াশরুম হতে বেরিয়ে আসলো আর বলল, হায় রে পরি, ডার্লিং, এসো এসো, ভিতরে এসো। আমার অনেক ভয় করতে লাগল। হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে, মুখে কথা আটকে যেতে লাগল। আমার হাত ধরে দীপ রুমের ভেতরে নিয়ে যায়। তারপর আমাকে বলে, তুমি বসো, আমি আসি। দেখি হাতে একটা মোম আর মদের বোতল। তারপর দেখি দুটো গ্লাসে মদ ঢাল। আমি বললাম, দুটো মদের গ্লাস কাদের দীপ? দীপ বলল, তোমার আর আমার। আমি বললাম, দীপ, আমি মদ খাই না। তারপর জোর করে আমাকে মদ খাইয়ে দিল। তারপর আমাকে একটা শাড়ি দিল আর বলল, তুমি এই শাড়িটা পরে এসো পরিণীতা। আমি শাড়ি পরে সামনে আসলাম। তারপর আমাকে জোরে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। দীপ আমার কপালে কিস করতে লাগল। আমার শাড়ি ধীরে ধীরে খুলতে লাগল। আমার লুলের খাটা খুলে ফেলল। আমার চুল কিস করল। আমার ঠোঁটে চুমু দিতে লাগল। আমিও কিছুটা উত্তেজিত হলাম, আর আমিও দীপের ঠোঁটে চুমু দিতে লাগলাম। তারপর সে আমার সাগরে মুখ দিয়ে চাটতে শুরু করল। আমি বললাম, আমি আর পাচ্ছি না দীপ। কোনো কথা শুনল না আমার। দীপ আমার সাগরে ডুবতে ব্যস্ত। তারপর আমার ডান দিকের জামটা খেতে লাগল, আর আমার বামধারের জামটা চাপতে শুরু করল। আমার ব্যথা করতেছিল। আমি এত কান্না সহযোগিতা না পেরে খাট থেকে উঠে আসলাম। কিছুক্ষণ পর দেখি আমার সাগর থেকে জল বেরোচ্ছে। আবার দীপ আমাকে কোলে করে খাটে শোয়ালো। তারপর দীপ ওর বেগুন বের করে আমার সাগরের ভেতরে ঢোকালো। আমাকে কুদতে শুরু করল। আমি ব্যথায় জোরে জোরে কান্না করতে লাগলাম, কিন্তু সে থামলই না। আমাকে করতে লাগল। প্রায় 10 মিনিট আমাকে করল। প্রথমে অনেক ব্যথা করেছিল, কিন্তু তারপরে আমি অনেক আনন্দ অনুভব করলাম। সে যেন এক অসীম তৃপ্তি, যা কখনো পাইনি। তারপর দীপ সঙ্গম করতে করতে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি খাট থেকে ব্যথায় উঠতে পারছি না। সকাল হলে বাড়ি আসব। তখন দীপ বলে, তোমার বাবার জন্য রক্ত নিয়ে যাও। আমি এক শান্তির নিঃশ্বাস ফেললাম। এভাবে নিজের সম্মানটুকু বিলিয়ে দিলাম বাবা জীবনের বিনিময়ে।